স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থে এবং আমি ফারদাস জুই। এবারে পুরো খবর, শুরুতেই মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের যত কাছাকাছি যাচ্ছেন জো বাইডেন, ততই নিজ দলে একা হয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ভোটে পিছিয়ে পড়ার ইঙ্গিত স্পষ্ট হতেই এই রিপাবলিকান প্রার্থীর সঙ্গ ছাড়তে শুরু করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। ভোট কারচুপির অভিযোগ তুলে প্রথম পর্যায়ে রাজ্য আদালতে ধাক্কা খেয়ে এবার ফেডারেল সুপ্রিম কোর্টের কাছেই শেষ আশ্রয় খুঁজছেন ট্রাম্প। এদিকে ব্যাটল গ্রাউন্ড রাজ্য জর্জিয়ায় দেওয়া হয়েছে ভোট পুনর্গণনার ঘোষণা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আরও কাছে চলে এসেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। নেভাডার পর এবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যেও প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন তিনি। এই দুটির যে কোনো একটিতে জিতলেই বাইডেন ছিনিয়ে নেবেন জয়ের মুকুট। এরই মধ্যে উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তার সমর্থকরা। ভোটের বর্তমান অবস্থায় ট্রাম্পের পুনরায় নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসতেই তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন হোয়াইট হাউসের কর্মীরা। এমনকি ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির থেকেও সরে যাচ্ছেন অনেকেই। পদত্যাগ করেছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা জ্যারন স্মিথ। বৃহস্পতিবার সাদা বাড়িতে ট্রাম্পের বক্তব্য মিথ্যাচার ছিল বলে মন্তব্য করেছেন কেউ কেউ। এবারের নির্বাচন ইলেকটোরাল কলেজ ভোট ব্যবস্থার সৌন্দর্যকে গুরুত্বের সাথে তুলে ধরেছে বলে জানিয়েছেন রিপাবলিকান দলনেতা সিনেটর মিচ ম্যাকনেল। আর নির্বাচনে কারচুপি হয়েছে মন্তব্য করাটা ভুল বলে জানিয়েছেন ইউটাহ অঙ্গরাজ্যের সিনেটর মিট রমনি। ট্রাম্প হেরে গেলে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো। ভোট কারচুপির মামলা রাজ্য আদালতগুলোতে খারিজ হবার পর এবার শেষ ভরসা হিসেবে সুপ্রিম কোর্টকেই দেখছেন ট্রাম্প। শুক্রবার এক টুইট বার্তায় তিনি জানান, বাইডেনের অন্যায়ভাবে প্রেসিডেন্ট হবার দাবি করা উচিত নয়। চাইলে ট্রাম্প নিজেও সেই দাবি করতে পারেন। সবেমাত্র শুরু হচ্ছে আইনি লড়াই। এদিকে বাইডেনের এগিয়ে থাকা জর্জিয়া অঙ্গরাজ্যে আবার শুরু হচ্ছে ভোট গণনা। শুক্রবার এই ঘোষণা দিয়েছেন রাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রেফেন্সবার্গার। নিবিড় আমিন, নিউজ 24। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে স্থল এবং জলপথের 30টি রুট দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ঢোকে বাংলাদেশে। আর এই রুটগুলো দুই প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের সাথে যুক্ত। বেসরকারি হিসেবে দেশে এখন অবৈধ অস্ত্রের সংখ্যা 2 লাখের বেশি, যার 3 ভাগের 1 ভাগ ঢাকায়। বিশ্লেষকরা বলছেন, আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক অরাজনৈতিক খুনের ঘটনায় ব্যবহার হচ্ছে এসব অবৈধ অস্ত্র। তারা বলছেন, সীমান্তে নজরদারি না বাড়ালে অস্ত্র প্রবেশ থামবে না। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, অবৈধ অস্ত্র ব্যবহার আগের চেয়ে নিয়ন্ত্রণে। আশিকুর রহমান শ্রাবণের বিশেষ রিপোর্ট। তথ্য ও অনুসন্ধান বলছে বাংলাদেশে অবৈধ অস্ত্র আছে। মূলত রাজনৈতিক ও অরাজনৈতিক আধিপত্য বিস্তারে 2 ধরনের অস্ত্র ব্যবহার হয়। 1, স্থানীয়ভাবে তৈরি দেশীয় অস্ত্র। 2, বিদেশি অস্ত্র যেগুলো নানা রুট দিয়ে বাংলাদেশে ঢোকে। বাংলাদেশে অস্ত্র প্রবেশের অন্যতম রুটগুলো হল টেকনাফ, কক্সবাজার ও উখিয়া সীমান্ত। মূলত অস্ত্রগুলো মিয়ানমার থেকে এই পথে আসে। এছাড়া উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ ও হিলি সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র চোরাচালানের তথ্য পাওয়া যায়। দক্ষিণবঙ্গের সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়েও অস্ত্র ঢোকে বাংলাদেশে। দুটা দেশ, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার। এখান থেকে স্মল আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ দুইটা আইটেম এখান থেকে বেশি আসে। পেমেন্টটা হয় হুন্ডির মাধ্যমে। অবৈধ উপায়ে পাচার হয়ে আসা অস্ত্রগুলো নানা হাত বদলে চলে যায় দুষ্কৃতিকারীদের হাতে। লেনদেন হয় মোটা অঙ্কের টাকা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বেশিরভাগ খুনই হয় এসব অবৈধ অস্ত্র দিয়ে। একটা রিসার্চে দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 2 লাখের মতো অবৈধ অস্ত্র রয়েছে, তার মধ্যে 1/3 হচ্ছে ঢাকায়। কারণ বিভিন্ন ভাড়াটে খুনিরা এই অস্ত্রগুলোকে, অবৈধ অস্ত্রগুলোকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে, এবং যেহেতু এগুলো অবৈধ অস্ত্র, এগুলো ট্রেস করা সহজ না, সেই ক্ষেত্রে অপরাধীরা আইন থেকে আমি মনে করি পালিয়ে যেতে পারে। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, প্রশাসনের নজরদারিতে অবৈধ অস্ত্র ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে। কিছু আছে, আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট রিকভারি আছে বা মামলা হচ্ছে, কিন্তু আগের তুলনায় আমি মনে করি যে এখন উই আর ইন দ্য বেটার পজিশন আগে থেকে। প্রত্যেকের কাছ থেকে কিন্তু অস্ত্রগুলো রিকভারি হয়েছে। সো দ্যাট ইজ দ্য পজিটিভ পোক।
বিশ্লেষকরা বলছেন, অবৈধ অস্ত্রের উৎসগুলো বন্ধ করতে না পারলে অনুকূল পরিবেশে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে উঠতি সন্ত্রাসীরা। মূলত অবৈধ অস্ত্র চাহিদা যোগানের নীতি মেনে চলে। রাজনৈতিক আধিপত্যবাদ, ক্ষমতা প্রদর্শনের নীতি আর গ্যাং কালচারের হাত ধরেই বাংলাদেশে অবৈধ অস্ত্র ব্যবহার হয়, যার নির্মূল হয়তো অসম্ভব, কিন্তু নিয়ন্ত্রণ সম্ভব। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। ক্ষুদ্র ঋণে উচ্চ হারে সুদ নয়, বরং সঞ্চয়ের উপর জোর দিচ্ছে সরকার। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কোনো জমি অনাবাদি রাখা যাবে না। জমির উৎপাদিত ফসল যেন সঠিকভাবে বাজারজাত হয় তাও নিশ্চিত করতে বলেন তিনি। শালি জয় রিপোর্ট। ধনী দরিদ্রের বৈষম্য কমাতে বিশ্বব্যাপী স্বীকৃত এক পদ্ধতির নাম সমবায়। নিবন্ধিত সমবায় থেকে দেশে কর্মসংস্থান হয়েছে প্রায় 10 লাখ মানুষের। জাতীয় আয়ে এর অবদান প্রায় 2 ভাগ। 49তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দারিদ্র্যমুক্ত করতে বহুমুখী সমবায় ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। আমরা পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি, যেখানে শুধু প্রকল্পের উপর নির্ভরশীল থাকবে না, একটা সময় কাজ করে এই ব্যাংকে তাদের টাকাটা জমা হবে এবং সেখান থেকে মূলধন নিয়ে তার ব্যবসা বাণিজ্য বা কার্যক্রম চালাতে পারে। আমরা সেভাবে আত্মনির্ভরশীল করতে চাই প্রত্যেকটা পরিবারকে, যেন ওই ঋণ নিয়ে সুদের জন্য সুদ দিতে না পেরে কারো চালা ধরে টান দিচ্ছে, কারো গরু কেড়ে নিচ্ছে, কারো ঘর বাড়ি ভিটে মাটি হারা অথবা বাড়ি ঘর ফেলে থুয়ে শেষে দেশান্তরী হতে হচ্ছে। এই দেশান্তরী যেন হতে না হয়। সমবায় ব্যবস্থা টেকসই করতে সমবায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আর যার যার নিজের বাড়ি, সেই বাড়ির যে জমি বা হেজের মধ্যে যাওয়া জলাধার, পুকুর বা ডোবা খানা যা থাকুক, কোনো জায়গা যেন অনাবাদি না থাকে। প্রতিটি জায়গাকে আবাদ করতে হবে। যে যেটা যেভাবে করতে চান সেভাবে করবেন, কিন্তু আবার এই উৎপাদিত পণ্যটা যেন বাজারজাত করতে পারে তার ব্যবস্থা করা। যে বহুমুখী গ্রাম সমবায় আমি যদি গড়ে তুলতে পারি, বাংলাদেশে কোনো দারিদ্র্য থাকবে না। অনুষ্ঠানে কৃষি, দুগ্ধ এবং মৎস্য খাতে সফলতা অর্জন করা 10 সমবায় প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মৃত ডাক্তারের স্বাক্ষর জালিয়াতি করে দেয়া হতো একের পর এক ভুয়া মেডিকেল রিপোর্ট। পরীক্ষা করার কোনো সরঞ্জাম না থাকলেও দেয়া হতো থাইরয়েড, হ্যাপাটাইটিস সহ বিভিন্ন রক্তের পরীক্ষা। রিপোর্ট দেয়া হতো অনুমানে। শনিবার র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রদান করত হাইপোথাইরয়েড সেন্টার নামের এক প্রতিষ্ঠানের 2 জনকে 2 বছরের কারাদণ্ড এবং প্রতিষ্ঠান সিলগালা করে। স্থায়ী টেকনোলজিস্ট না থাকায় সন্ধি ডায়াগনস্টিক সেন্টারের 2 দালালকে 6 মাসের কারাদণ্ড দেয় র্যাব। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। প্রতারণায় যেন হার মানিয়েছে রিজেন্ট কিংবা জেকেজিকেও। 10 বছর ধরে ল্যাব পরিচালনা করছে হাইপোথাইরয়েড সেন্টার। থাইরয়েডের নানা রিপোর্ট সহ হেপাটাইটিস সহ করা হতো রক্তের নানা পরীক্ষা, অথচ সেই ল্যাবে নেই পরীক্ষা করার কোনো সরঞ্জাম। রিপোর্ট দিতে ব্যবহার করত নামী চিকিৎসকের নাম। সবশেষ অধ্যাপক মনিরুজ্জামানের স্বাক্ষরে অক্টোবরের রিপোর্ট দেওয়া হলেও এই চিকিৎসক করোনায় প্রাণ হারান মে মাসে। কর্মচারীরা বলছেন অনুমানের ভিত্তিতে মন গড়া রিপোর্ট দিতেন তারা। স্যার তো আমি 1.5 বছর আছি, আমি কখনো দেখিনি স্যারকে এখানে আসতে। ডাক্তার মনিরুজ্জামান স্যার পপুলার আগে আসতো, মানে যখন জীবিত ছিল তখন পপুলার আসতো, যখন সে মারা গেল তখন আমরা নতুন ডাক্তার নিয়েছি। তো চলেন আমি আপনাদেরকে ওইখানে নিয়ে যাই, ওনার চিকিৎসা খুব ভালো, আমি করাইছি আমার মেয়ের চিকিৎসা। র্যাব জানায় পরীক্ষা করার আগেই এখানে রিপোর্টের খালি প্যাডে চিকিৎসকের স্বাক্ষর করা অসংখ্য ভুয়া রিপোর্ট পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন এলাকা থেকে কুরিয়ারে স্যাম্পল সংগ্রহ করে মেইল করে রিপোর্ট দিত। রোগীদেরকে যখন সরকারি হাসপাতালে আসার পর যখন বললো যে সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না, এখানে ভালো কোনো চিকিৎসক নেই এবং বাইরে নিয়ে আসছে অন্য হাসপাতালে, তো এতে করে কিন্তু মানুষের মধ্যে কিন্তু সরকার সম্পর্কে বা সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে একটা ভুল ধারণা যাচ্ছে। আমাদের অভিযান অব্যাহত আছে। একই সাথে আমি মনে করি যে যারা প্রতিষ্ঠান পরিচালনা করছেন মালিকপক্ষ, তাদেরও কিন্তু দেখভাল করার একটা দায়িত্ব আছে। এদিকে স্থায়ী টেকনোলজিস্ট না থাকার কারণে সন্ধি ডায়াগনস্টিক সেন্টারকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি হাসপাতাল থেকে রোগী বাগিয়ে আনায় রাজীব সরকার ও মাইদুল হাসান নামের 2 দালালকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। 7 নভেম্বর থেকে দেশের রাজনীতিবিদরা শিক্ষা নেয়নি বলে মন্তব্য করেছেন জাসদের একাংশ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।
আর সে কারণে কর্তৃত্বপরায়ণ রাজনীতি থেকে দেশ মুক্ত হয়নি বলে মনে করেন তিনি। তবে অভ্যুত্থানের সব দাবি পূরণ না হওয়ার পেছনে অভ্যুত্থানকারীরাই দায়ী বলে মনে করছেন কল্যাণ পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। এদিকে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন দিনটি ইতিহাসের মোড় পরিবর্তন করেছে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। আওয়ামী লীগ, বিএনপি ও জাসদ রাজনীতির ময়দানে ৭৫-এর ৭ই নভেম্বর এই তিন দলের কাছে তিন রকম। আওয়ামী লীগের কাছে মুক্তিযোদ্ধা হত্যা দিবস, জাসদের কাছে সিপাহী ও জনতার বিপ্লব, আর বিএনপি দলটিকে বলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সব রাজনৈতিক দলের অধিকার, রাজবন্দীদের মুক্তি, ৬ মাসের মধ্যে নির্বাচন ছিল জাসদের তখনকার দাবি। কিন্তু তাদের অভ্যুত্থান সফল হয়নি বলে মনে করেন জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। জাসদ এটা যা ন্যায়সঙ্গত মনে করছিল কর্নেল তাহেরের নেতৃত্বে সেটা তারা করেছিল, ওই সময়ের জন্য এটা প্রয়োজন ছিল, কিন্তু সেটা অনেকগুলো কারণে সেটা সফল হয় নাই। ৭ই নভেম্বর সফল হলে বাংলাদেশের রাজনীতির অন্যরকম। এখনো বাংলাদেশের মানুষ একটা কর্তৃত্বপরায়ণ রাজনীতির অধীনে তারা রয়েছে, সেখানে মানুষ এখনো মুক্ত না। তবে নিজেদের সব চাওয়া পূরণ না হওয়ার পেছনে অভ্যুত্থানকারী সংগঠনগুলোই দায়ী বলে মনে করেন সে সময় ঢাকা সেনানিবাসে কর্মরত মেজর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। আসলে দায়টা যারা সংগঠন করেছিলেন তাদেরই, কারণ জাসদপন্থী গোপনীয়ভাবে সংগঠিত বিপ্লবী সৈনিক সংস্থা, তাদের কর্মকাণ্ডটি অসম্পূর্ণ ছিল, তাদের নেতৃত্ব অপরিপক্ক ছিল। সাধারণ সৈনিকগণ তৎকালীন সেনাবাহিনী প্রধান জিয়াউর রহমানকে মুক্ত করে নতুন সমাজের কল্পনা করেছিলেন, সেনাবাহিনীর মধ্যে অনেক কিছু কল্পনা করেছিলেন, সেই সবগুলো পরিপূর্ণভাবে অর্জিত হয় নাই। এদিকে ৭ই নভেম্বরের কারণে ৭৫-এ দেশ দীর্ঘমেয়াদী সেনা শাসনে প্রবেশ করে বলে মনে করেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। দীর্ঘমেয়াদী সামরিক বা সেনা শাসনে বাংলাদেশ ঢুকে গেল। সশস্ত্র বাহিনী একটা বড় শক্তি হিসাবে রাজনীতির মঞ্চে আবির্ভূত হয়েছে, যেটি ৭ই নভেম্বরের আগে ছিল না তেমন। তো সুতরাং আমরা বলবো যে এখন রাজনৈতিক ক্ষমতার অনেক প্রতিদ্বন্দ্বী আছে, অনেক গ্রুপ আছে, তাদের মধ্যে সেনাবাহিনীও একটি গ্রুপ, এবং এটিকে আর কেউ উপেক্ষা করতে পারছে। এছাড়াও তিনি মনে করেন ৭ই নভেম্বরের আগের আর পরের রাজনীতি অনেক আলাদা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশ এখন ৭৫ পূর্ব একদলীয় শাসন পরিস্থিতিতে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মানুষের অধিকার কেড়ে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে। শনিবার সকালে ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেন তিনি। বেলা 11:30টায় দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। শীর্ষ নেতাদের পর বিএনপির ঢাকা মহানগর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান তাদের দলের প্রতিষ্ঠাতার প্রতি। পরে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ফেরানোর যুদ্ধে জয়ী হওয়ার আকাঙ্ক্ষাই আজকের দিনে তার দলের শপথ। একইভাবে 1975-এর পূর্বে যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, আজকে আবার সেই একই কায়দায় আওয়ামী লীগ আজকে জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে। সেই জন্যই আজকে আমাদের এখানে আমরা শপথ নিয়েছি যে আমরা গণতন্ত্রকে উদ্ধার করব, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, এবং এই গণতন্ত্রের সংগ্রামকে অবশ্যই জয়ী করব ইনশাআল্লাহ। গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে 2 জন নিহত ও 3 জন আহত হয়েছে। এ ঘটনায় প্রায় 5.5 ঘন্টার রেল যোগাযোগ বন্ধ থাকার পর উত্তরবঙ্গ ও ঢাকার সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি ভোররাত 4:30টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হয়ে ঢাকায় যাচ্ছিল, যার পথে কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেল ক্রসিং অতিক্রম করার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনটির ইঞ্জিনে আটকে বাসটিকে আধা কিলোমিটার সামনে নিয়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী নিহত ও কমপক্ষে 5 জন আহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা প্রায় 5 ঘন্টার চেষ্টায় ট্রেন লাইন থেকে দুর্ঘটনা কবলিত বাসটিকে সরিয়ে নিলে সকাল 9:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেল বোঝাই ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে সিলেট আখাউড়া রেলপথের শ্রীমঙ্গলের সাতগাঁও রেল স্টেশনের কাছে তেল বোঝাই ট্রেনটি লাইনচ্যুত হয়। শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী 951 ট্রেনের 7টি বগি সাতগাঁও রেল স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়ে উল্টে যায়। কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হয়েছে। আবারও যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গ। নির্বাচনে জয়ী হওয়ার স্বপ্ন একটু একটু করে মিলিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পরাজয় মেনে নেওয়া বিন্দুমাত্র প্রস্তুতি দেখা যাচ্ছে না। তবে প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও নিজেকে বিজয়ী বলে ঘোষণা দেননি জো বাইডেন। নেভাদার পর জো বাইডেন এগিয়ে গেছেন পেনসিলভানিয়াতেও। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। মার্কিন নির্বাচনে 48 ঘন্টা পেরিয়ে এসেও হোয়াইট হাউসে কে যাচ্ছে তার নিশ্চিত জবাব অধরা। গণনার পঞ্চম দিন পড়লেও চলছে নানা হিসাব নিকাশ। এদিকে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার চিন্তা মনে স্থান দিতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। আশেপাশে অনেকেই এখন এমন একজনকে খোঁজ করছে ট্রাম্পের এই গোয়াত্তুমিকে ছাড়িয়ে তাকে বাস্তব পরিস্থিতি বোঝাতে পারবে বলে জানিয়েছে সিএনএন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের কর্মকাণ্ড নিয়ে কারো সমর্থন পাচ্ছেন না, উল্টো তিনি বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কর্তৃপক্ষ তার বক্তব্যে সত্য মিথ্যা তুলে ধরেছেন। বুধবার রাতেই তার 16টি টুইটের মধ্যে 7টি এ ধরনের ব্যাখ্যা বা সাবধানবাণী জুড়ে দিয়েছে টুইটার। ফেসবুক, ইউটিউব সহ অন্যরাও একই নীতি অনুসরণ করছে। জো বাইডেনের কাছে ক্রমশ পিছিয়ে পড়লেও ট্রাম্প এখনও পরাজয় মেনে নেওয়ার বক্তৃতাও প্রস্তুত করেনি। শুক্রবার সকালে ক্ষুব্ধ ও হতাশ ট্রাম্প টেলিভিশন দেখতে দেখতে তার পক্ষে খুব বেশি মানুষকে না দেখে আরও মুষড়ে পড়েছেন বলে হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। এদিকে ইলেকট্রাল ভোটে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করলেও বিজয়ী হওয়ার ঘোষণা এখনো দেননি জো বাইডেন। আমাদের অনেক গুরুতর সমস্যা রয়েছে। দলীয় লড়াইয়ে নষ্ট করার মতো সময় আমাদের নেই। আমাদের শুধু মনে রাখতে হবে আমরা কারা। 24 ঘন্টা ধরে জর্জিয়ায় আমরা পিছিয়ে ছিলাম, আর এখন সেই রাজ্যেই জয় পেতে যাচ্ছি আমরা। এখন পর্যন্ত 7,40,00,000-এর বেশি ভোট পেয়েছি আমরা, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যে কোনো প্রেসিডেন্টের অর্জনের চেয়ে বেশি। জয় হবেই আমাদের। নির্বাচন পর্যবেক্ষককারী সংগঠন ডিসিশন ডেস্ক প্রথমবারের মতো ঘোষণা দিয়েছে নির্বাচনী ফলাফল জো বাইডেনের পক্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবেও বাইডেনের নাম ঘোষণা করেছেন তারা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও কমিশন গঠন সহ নানা দাবিতে সারা দেশে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। চট্টগ্রামে আয়োজিত গণসমাবেশে যোগ দিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত অভিযোগ করেন, দেশে একের পর এক সাম্প্রদায়িক হামলা হলেও নীরব সরকার। দাবি আদায় না হলেও লং মার্চ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে সমবেত হতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই শুরু হয় গণ অবস্থান কর্মসূচি। এক পর্যায়ে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সহ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থান কর্মসূচি রূপ নেয় বিশাল জনসভায়। এ সময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের শাসনামলে সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান বক্তারা। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতিভেদের যে ষড়যন্ত্র তাকে নির্মূল করার শপথ নিয়ে আমরা আজকে বিক্ষোভ মিছিল করব। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে সমস্ত ঘটনা হয়েছে তার কোনো দৃষ্টান্তমূলক ক্ষমা হয়নি বলে তারা বারবার এই কাজে লিপ্ত হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক সংখ্যালঘু স্বার্থ রক্ষার জন্য অনেকবার অনেক ভূমিকা রাখার চেষ্টা করেছেন, উপর দিকে পানি ঢেলেছেন,
কিন্তু নিচের দিকে আমরা পানির কোনো সন্ধান পাই নাই, মাঝ পথে আটকে গেছে। আমরা কঠিন থেকে কঠিনতর কর্মসূচি আমরা ঘোষণা করব। গণঅবস্থান শেষে বেলা 12টার দিকে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দাবিতে বিভাগীয় এবং জেলা শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও গণ অবস্থানের আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে দেশের করোনা পরিস্থিতি। করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 13 জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1289 জন। গত 24 ঘন্টায় শনাক্ত এবং মৃত্যু গত কয়েকদিনের তুলনায় কমেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে বর্তমানে 114টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে 11,284টি। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,541 জন, আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট 3,36,568 জন। 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 11.29%। এখন পর্যন্ত শনাক্তের হার 17.23%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.37%। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার 1.44%। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। কোভিড-19 গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে আরও 6,20,000-এর বেশি আক্রান্ত হয়েছে। একদিনে প্রাণ হারিয়েছে 9,053 জন। এ নিয়ে বিশ্বজুড়ে মোট সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে গেল 4,96,00,000। অন্যদিকে মোট প্রাণহানির সংখ্যা ছাড়ালো 12,47,000। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যেই ব্যাপকভাবে সংক্রমণ বেড়েছে যুক্তরাষ্ট্রে। একদিনের রেকর্ড 1,29,000-এর বেশি আক্রান্ত ও 1,221 জনের প্রাণহানি ঘটেছে দেশটিতে। ভারত ও ব্রাজিলে যথাক্রমে 49,000-এর বেশি ও 18,000-এর বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। দুদেশে মৃত্যু হয়েছে যথাক্রমে 576 ও 256 জনের। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে 3,52,00,000-এর বেশি মানুষ। সাথে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ভিসা সহ নানা জটিলতায় চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে। গত 7 মাসে নতুন ভিসা নিয়ে মাত্র 76 জন বিদেশে গেছেন, অথচ স্বাভাবিক সময়ে 25,000-এর বেশি যাত্রী এ সময়ে দেশের বাইরে গেছেন বলে রেকর্ড আছে জনশক্তি রপ্তানি ব্যুরোতে। এদিকে করোনার প্রভাব কাটিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ শ্রম বাজার উন্মুক্ত করে দিলেও ভাইরাসের প্রাদুর্ভাবের আগে বিদেশ থেকে ফেরত আসা অনেক প্রবাসী আটকে গেছে চট্টগ্রামে। নয়নবুড় অজয়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জনশক্তি রপ্তানি ব্যুরোর হিসেব মতে চট্টগ্রাম থেকে প্রতি মাসে গড়ে 3,000-এরও বেশি মানুষ নতুন ভিসা নিয়ে বিভিন্ন দেশে কাজ করতে যান। তবে করোনার প্রভাব কাটলেও ভিসা জটিলতা সহ নানা কারণে অনেকেই এখন বিদেশ যাওয়ার আগ্রহ হারিয়েছেন। নতুন ভিসা পেয়েছিলাম মার্চের দিকে, তা এখন আপনার মার্চে ভিসা পাওয়ার পর লকডাউন দেওয়ার কারণে ভিসাটার মেয়াদ চলে গেছে। যে যার জায়গায় বসে দায়িত্বটা পালন করলে তো আসলে হয়রানি শিকার তো হতো না। আমি আসছি জানুয়ারি 10 তারিখ আসছি, এখন কয় মাস হয়েছে, আমার কোনো পয়সা করে কিছু নাই, অনেক কষ্ট জীবনযাপন করতেছি। ট্রাভেল এজেন্সিগুলো বলছে কোনো সময় বিদেশ যাত্রীদের কাছে চাওয়া হচ্ছে ছাড়পত্র, আবার ছাড়পত্র দিলেও এয়ার টিকিট পেতেও রয়েছে নানা জটিলতা। ফলে ধস নেমেছে জনশক্তি রপ্তানিতে। চট্টগ্রাম বহির্গমন ছাড়পত্র প্রবলেম হয়ে গেছে, যার কারণে আজকে দীর্ঘ 1 মাস আমরা এখান থেকে বহির্গমন ছাড়পত্র নিতে পারতেছি না। চট্টগ্রাম জনশক্তি রপ্তানির উন্নয়ন ব্যুরোর উপপরিচালক জানান, বাংলাদেশিদের সবচেয়ে বড় শ্রমবাজার রয়েছে মধ্যপ্রাচ্যে। জটিলতা কিছুটা কাটছে, তাই নতুন ভিসা নিয়ে যাচ্ছে অনেকেই। যারা ছুটিতে আসছিল, বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছিল, আটকা পড়েছিল, তাদের যাওয়ার হার এখন আগের থেকে অনেক বেড়েছে। 2019 সালে চট্টগ্রাম থেকে নতুন ভিসায় বিদেশে কাজ করতে গেছেন 33,464 জন, কিন্তু 2020 সালের এপ্রিল থেকে সদ্য সমাপ্ত অক্টোবর পর্যন্ত সর্বসাকুল্যে মাত্র 76 জন নতুন ভিসায় বিদেশ গেছেন। ওখানে কি ধরনের কাজে মানুষের এখনো চাহিদা খুব আছে, সেগুলো খবর নিয়ে সেই সব ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণ করাই প্রধান কাজ এদের।
চট্টগ্রাম সহ পুরো দেশের ২০ লাখেরও বেশি মানুষ বসবাস করে সৌদি আরবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ সহ বিভিন্ন প্রদেশে বসবাস করেন 10 লাখের মতো বাংলাদেশি। এর বাইরে কুয়েত, কাতার ও ওমানে আরও অন্তত 15 লাখ বাংলাদেশি চাকরি ও ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। সামরিক শাসনের দীর্ঘ ইতিহাস পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিয়ানমারের সাধারণ নির্বাচন। রোববার দেশটির সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ, তবে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছে সংখ্যালঘু রোহিঙ্গারা। নির্বাচন ঘিরে এরই মধ্যে সংশয় প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। তবে গণমাধ্যমের পূর্বাভাস, আবারও সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় আসতে যাচ্ছে অং সান সুচির দল। এদিকে এবারের নির্বাচন শরণার্থী প্রত্যাবর্তনের বিষয়ে পথ দেখাবে বলে আশা প্রকাশ করেছে জাতিসংঘ। নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা সংবাদ। জানাবো খেলার খবর। এফসি উত্তরবঙ্গকে ৭-০ গোলে হারিয়ে নারী ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রাখল হট ফেভারিট বসুন্ধরা কিংস। বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য। বেশ কিছু সুযোগ মিস করায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি কিংসের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কিংস। ম্যাচের ৫৫ মিনিটে শিউলির গোলে এগিয়ে যায় তারা। এরপর ৭২ ও ৮৪ মিনিটে কৃষ্ণা রানী সরকার নিজের জোড়া পূরণ করেন। এদিকে দীর্ঘদিন পর ফুটবলাররা মাঠে নামায় কম্বিনেশনে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে বলে জানান বসুন্ধরা কিংস কোচ শরীফা অদিতি। অনেকদিন পর আমাদের এই যে কোভিডের কারণে ওরা ৯০ মিনিট আসলে গেম এখনও কন্টিনিউ করতে পারেনি। ফার্স্ট ম্যাচ এসছে, রোদের অনেক ছিল, তীব্রতা ছিল, আর এই টাফের মাঠে আমাদের ঘাসের মাঠের সাথে এটা অনেক ফাস্ট, ওই জন্য আমরা স্কোরটা ঠিকমতো করতে পারছিলাম না। তো আমি আবারও বলবো যে আমার অপোনেন্ট টিম অনেক বেটার জন্য আমার স্কোরিং। নেপালের বিপক্ষে জয় পেতে খেলোয়াড়দের শতভাগ উজাড় করে মাঠে খেলতে হবে। জাতীয় দলের অনুশীলন পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সেই সঙ্গে ফুটবলারদের ফিটনেসের ঘাটতি স্পষ্ট বলে জানান তিনি। ফিটনেস ঘাটতি পূরণের টিম ম্যানেজমেন্টকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বাফুফে সভাপতি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। জেমিডের শিষ্যদের অনুশীলন দেখতে মাঠে হাজির বাফুফে সভাপতি। করোনা পরবর্তী আন্তর্জাতিক ফুটবলের বাংলাদেশের প্রত্যাবর্তনের ম্যাচ বলি কিনা বিষয়টি গুরুত্ব সবার কাছে একটু বেশি। সেই সঙ্গে নতুন করে নির্বাচিত হয়ে আসার পর মাঠে ফুটবল ফেরাতে বাফুফের এই পদক্ষেপের সফলতা অনেকটাই নির্ভর করছে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের উপর। করোনা ভাইরাসে ফুটবলটা বন্ধ ছিল, আমরা ট্রেনিংটা দেখতে আসছি কিভাবে হচ্ছে, এবং ভেরি সিম্পল, গিভ ইউর 100%, দ্যাট ইজ অল ইউ ক্যান ডু। আপনার 100% আপনি দেন। দীর্ঘদিন পর দলগত অনুশীলনে ফুটবলারদের ফিটনেসের ঘাটতি স্পষ্ট হয়েছে আগেই। বিষয়টি থেকে এড়ায়নি বাফুফের সভাপতির দৃষ্টি। প্ল্যানিং আছে, বাট ফিটনেসের এখনও গ্যাপ আছে, এবং ফিটনেসের গ্যাপটা হলো থাকারই কথা। বিকজ 7 মাস যদি আপনি ফুটবল না খেলেন, ইট উইল টেক অ্যানাদার 6 মান্থ টু কভার আপ। আগামী 13-17 নভেম্বর নেপালের বিপক্ষে ঢাকায় হবে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এর সাথে সন্ধ্যার সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে শিরোনামগুলো আরো একবার।